অনুষ্ঠানটি প্রথমে হচ্ছে, এরপর বিদায় ছাত্রীরাদের ডাকা হবে, তাদের বরণ করা হবে, তাদের বিদ্যালয়ের তরফে কিছু উপহার দেওয়া হবে এবং তারাও কিছু বলবে। প্রথমে এখন উদ্বোধনী সঙ্গীত। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সম তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সম তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। নমস্কার। এই উদ্বোধনী সঙ্গীতের পরে আমাদের স্বামীজি এবং নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে একটু পাঠ ছিল, সেটা আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারই দেওয়া, কিন্তু সময়ের জন্য আমাদের এখন সেটাকে একটু বাদ দিতে হচ্ছে, কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যেও সেই পাঠ আছে, সেই অংশগুলো। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজি মহারাজজিকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে ও পরম পূজনীয়া মাতাজি ও উপস্থিত সকল শিক্ষিকাদের শ্রদ্ধা জানিয়ে আমরা আজ কলকাতা, বাংলা, ভারত তথা বিশ্বের দুই মহান ব্যক্তিত্বের শ্রদ্ধার প্রাণপুরুষের কথা আলোচনা করব। একজন যুগনায়ক মহাগুরু স্বামী বিবেকানন্দ মহারাজ ও দ্বিতীয়জন তাঁরই ভাবশিষ্য স্বদেশপ্রেমিক দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে এই দুই মহান ব্যক্তিত্বের ওপর আলোকপাত করে আমরা তাঁদেরই প্রতি শ্রদ্ধা অর্পণ করে শুরু করছি একটি পবিত্র মুহূর্ত। ভাষ্যে, চিত্রে, আলেখ্যে, পাঠে, গানে বিবেক চেতনায় উদ্ভাসিত সুভাষ। এখানে ইউটিউব থেকে কিছু রেকর্ডেড সঙ্গীত, কবিতা ও ঐতিহাসিক কণ্ঠ ব্যবহার করা হয়েছে। উত্তর কলিকাতার সিমলাই পাড়ার বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর রত্নোত্তম সন্তান
জগৎ চেতনা সমৃদ্ধ নরেন্দ্রনাথ দত্ত নামে রোপিত ছিল এক বীজ, যা আগামী দিনে সমাজ, বিশ্ব তথা জগতে স্বামী বিবেকানন্দ নামে এক মহীরুহতে পরিণত হয়েছে। কোন চেতনা ছিল না তার মধ্যে? ছিল স্বদেশ ভাবনা, ধর্ম সম্পর্কে এক নতুন আলোকপাত, অনন্ত জ্ঞান, বেদ বেদান্ত অধ্যয়ন ও বিশ্লেষণ, আধুনিকতা। ধর্ম কি হওয়া উচিত এ যেন এক বিশ্বায়ন, আর তার সঙ্গে মহাস্মরণযোগ্য তাঁরই গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পথ নির্দেশে মানব সেবা। স্বামীজির কথায় মানুষ চাই, মানুষ। ম্যান মেকিং ইজ মাই মিশন। স্বামী বিবেকানন্দ হলেন জাগ্রত ভারত। ভারতবর্ষ তার হৃদয়ে বিনায় বাস্ত অনুক্ষণ। ভারতবাসীর অন্তরে যে দোলা তিনি দিলেন, কি সেই সুর! স্মরণ করি শ্রীরামকৃষ্ণদেবের সেই অমোঘ বাণী, তোমাদের চৈতন্য হোক। তাই স্বামীজি বললেন, কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। শিক্ষা হচ্ছে সেই চেতনাকে জাগ্রত করা, মুখস্থ নয়, অর্থ উপার্জনের উপায় নয়, মানুষের মধ্যে দেবত্ব শক্তির উদ্বোধন। যে শিক্ষার দ্বারা ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম হয়, মনকে নিজের আয়ত্তে রাখা হলো প্রকৃত শিক্ষা। যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই রকম শিক্ষার প্রয়োজন। স্বামীজি জনগণের শিক্ষার সাথে নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তার মতে, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী, সপ্ত ঋষির এক ঋষি। তিনি শুধু একজন মানব নন, স্বামীজি হলেন একটি যুগ। স্বামীজি মানে এক মহাচেতনা, এক আদর্শ, এক বিশাল থেকে বিশ্বায়ন। সালটা একটু খেয়াল করতে হবে। সালটা 1902, 4 জুলাই। আমাদের প্রিয় স্বামীজি চলে গেলেন, রেখে গেলেন 1897 সদ্যজাত এক ভারত শিশুকে, যে তখন মাত্র 5 ঘরে, অসুস্থ, স্বদেশ চেতনায় ও মানব ভাবনায় যে তার ভাবপুত্র। 1863 খ্রিস্টাব্দের উত্তর কলকাতার সিমলাই পাড়ায় জন্মগ্রহণ করেন স্বামীজি, এবং 1897 কটকে জন্মগ্রহণ করেন নেতাজি। পরে তিনি স্থানান্তরিত হয় দক্ষিণ কলকাতায়, অর্থাৎ উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিত হয় একইভাবে স্বামীজির ভাবে। আর সেই ভাবাদর্শেই গড়ে উঠছেন শিশু সুভাষ। জানকীনাথের রক্তকণিকা কটক শহরে এলো যে, প্রভাবতী দেবী সৌভাগ্যবতী সুভাষচন্দ্র পেল যে। ব্রিটিশ ভারতে উড়িষ্যা বিভাগের কটক শহরে জন্মগ্রহণ করেন ভারতের বীর নক্ষত্র সুভাষচন্দ্র বসু। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন একনিষ্ঠ ও সত্যের পূজারী। তার হৃদয়ে অহরহ স্পন্দিত হতো ভারত মাতার প্রতি অদ্বৈতবোধ, যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। ছেলেবেলা থেকেই তার মা তাকে শিখিয়েছিলেন ধর্মবোধ, রামায়ণ, মহাভারতের জ্ঞান। স্বামীজি রামকৃষ্ণদেবের শিক্ষা তো ছিলই। উড়িষ্যায় থাকাকালীন তার 14 জন ভাই বোন ও মামাতো ভাই বোন তারা একই বাড়িতে থাকতেন। তারা একত্রে সকলে মিলে দল গঠন করে নানা সেবামূলক কাজ করতেন। সকল ভাই বোনের স্কুল জীবন কাটে সেই বাড়িতেই। কটকের সেই বিশাল বাড়ির তার সঙ্গী ছিল ফুলে ভরা বাগান, মেঠো পথ,
ভাই বোন নিশ্চুপ চিলেকোঠা। বাড়ির নানা কাজকর্মের মাঝে মায়ের আদরের সুবি সেই নিশ্চুপ চিলেকোঠায় ধ্যান করতেন। সেই নির্জনতার মাঝে গড়ে ওঠে এক অধ্যাত্মবোধ। রেভেন্স কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বেনি মাধব দাস সুভাষচন্দ্রকে প্রথমেই বিশেষ পরীক্ষা নিয়ে বলেছিলেন সব ছাত্রদের মধ্যে উত্তীর্ণ সুভাষকে যে তোমার হবে। বেনি মাধব দাস স্বাধীনতার আকাঙ্ক্ষা, পরাধীনতার বিদ্রোহের বীজ ছোট্ট সুভাষের বাল্য চেতনায় রোপণ করলেন, যা পরবর্তীতে অঙ্কুরিত হয়ে এক বিশাল বৃক্ষে পরিণত হলো, যার নাম হলো সুভাষচন্দ্র বসু, পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রধান শিক্ষক বেনি মাধব দাস রেভেন্স কলেজিয়েট স্কুলে ক্ষুদিরামের জন্মদিন স্মরণের কারণে শাস্তি স্বরূপ অন্য দূরের স্কুলে স্থানান্তরিত হন। এসবের মধ্যে দিয়ে তার ছাত্র জীবন শেষ হয়। সপরিবারে তারা স্থানান্তরিত হয় 38/2 লালা রাজপথ রায় সরণি 4A এলগিন রোড, শ্রীপল্লী, ভবানীপুরে। এরপর তিনি ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। ছেলেবেলা থেকেই তার সন্ন্যাসী হবার মনোবাসনা, সেই জন্য তিনি একবার 12-13 বছর বয়সে উত্তর কাশী চলে যান, কিন্তু সাধু রামনাথ বাবার নিবেদনে তিনি আবার ফিরে আসেন। নির্মল বসু এবং তিনি একসাথে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠে যান স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির কাছে সন্ন্যাস গ্রহণের বাসনায়। স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি বলেন, আজ নয়, মঙ্গলবার আসো। তাঁরা উক্ত দিনে যাওয়ার পর তিনি নির্মলের হাত ধরে ঘরে ঢুকিয়ে নেন এবং সুভাষচন্দ্রকে ফিরে যেতে বলেন। এবারেও তার সাধু হওয়া হলো না। স্মৃতিচারণ, শ্রী দিলীপ কুমার রায়, প্রকাশক সুরকাব্য সংসদ। ব্রহ্মানন্দ স্মৃতিকথা, স্বামী চেতনানন্দ মহারাজজি সংকলিত ও সম্পাদিত। রাখাল মহারাজজি বলছেন, হ্যাঁ বাবা, ঠাকুর আমাদের বলতেন কেবল এই একটি কথা, স্মরণ মনন থাকলেই হলো, নিরন্তর মনে মনে তার সঙ্গে মোকাবিলা। এরই নাম হলো যোগ, যোগের যোগ। মনে রাখতে হবে ঠাকুরের কৃপা, বলতে হবে নিজেকে সর্বদাই আমি তার কৃপা পেয়েছি, এ কৃপার যোগ্য হতে হবে আমায়, আর কিছু নয়। ওম শান্তি শান্তি শান্তি। কবি দ্বিজেন্দ্রলালের পুত্র সুভাষের ঘনিষ্ঠ বন্ধু দিলীপ কুমার রায় এ প্রসঙ্গে বলেছেন, এ পরম দর্শনের অঘটন নাম দিয়েছি, কারণ যা দেখলাম তা বর্ণনা করতে পারি এমন ভাষা আমার জানা নেই। শুধু রবীন্দ্রনাথের একটি চরণ মনে আসে, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। সুভাষকে গিয়ে কথা বলতেই তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। আমার 2 হাত চেপে ধরে বলে, আমিও একই কথা বলি ভাই, মনে রেখো তুমি। হ্যাঁ, শুধু মনে রেখো যে কৃপা যে পায় তার জীবন বদলে যায়। আর বলে একটু থেমে, আমিও কৃপা পেয়েছি। তাই তো চাই দেশের কাজে জীবন ঢেলে সার্থক হতে। এও তোমাকে বলেছি, ওই রাখাল মহারাজই আমাকে কাশী থেকে ফিরিয়ে পাঠান, বলেন আমাকে দেশের কাজ করতে হবে। আমি জানি সুভাষ, আরে তুমিই পারবে। এবারেও তার সাধু হওয়া হলো না, কারণ ভগবান তাকে আগে থেকেই এক মহান কর্মের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। স্বামীজিকে তিনি মন থেকে মানতেন। তিনি বলেছেন, If Swamiji had been alive, then I would have been at his feet. স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশের পর 1921 সালে পিতার ইচ্ছায় তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। তীক্ষ্ণ মেধাবী সুভাষ কি কখনো অকৃতকার্য হন?
ব্রিটিশ রাজত্বে চতুর্থ স্থান অধিকার করলেন, কিন্তু ব্রিটিশের দাসত্ব গ্রহণ করবেন না তিনি। তাই মেজদাদা শরৎচন্দ্র ও বাবা জানকীনাথকে চিঠি লিখে জানালেন, দেশ সেবায় আত্মনিয়োগ করিব আমি, ইহাই স্থির করিয়াছি। সুভাষচন্দ্রের লিখিত মূল চিঠিটি প্রাপ্ত হয়েছে ব্রিটিশ আর্কাইভ থেকে। তার সামান্য কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। I desire to have my name removed from the list of the probationers in the Indian civil service. I may state in this connection that I was selected as a result of an open competitive examination held in August 1920. সালটা 1921। সিভিল সার্ভিসে যোগ না দিয়ে তিনি বাংলার নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। সেই সময় চলছিল 20-এর দশক। ভারতের রাজনীতিতে তৈরি হয় এক নতুন চাঞ্চল্য। চারিদিকে তখন চলছে বিদ্রোহের আগুন। তিনি এবার এগিয়ে যান দেশোদ্ধারের কাজে। রাজনৈতিক জীবনের শুরু থেকেই সুভাষচন্দ্র ছিলেন পূর্ণ স্বরাজের দাবিতে। তিনি মনে করতেন জাতীয়তাবাদ ছাড়া ভারতের বিকাশ সম্ভব নয়। তার মতে ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। এলো 40-এর দশক। তিনি বেরিয়ে পড়েন দেশোদ্ধারে। জলে স্থলে জঙ্গলে পাহাড়ে মাথার উপর ঘুরছে শুধু বোমারু বিমান। এরই মধ্যে দিয়ে তিনি চলেছেন সমুদ্রের গভীরতম তলদেশ। সুভাষ চলেছেন পরদেশে, একটু সাহায্যের জন্য, দেশ বাঁচানোর জন্য। সাবমেরিনে পা গুটিয়ে শোয়া, খেতে হচ্ছে সাবমেরিন মোটর যন্ত্রের কেরোসিন গন্ধমাখা রুটি। দেশত্যাগের আগে তিনি দেখা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। রবি ঠাকুর বলেছেন, সুভাষের গতিকে রোধ করা যায় না। এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড, এই নীতি তিনি অনুসরণ করেন। কোথায় নেই তিনি? কখনো জার্মানির রাষ্ট্রনায়ক হিটলার, কখনো বা ইটালির মুসোলিনি, কখনো রাশিয়ার স্ট্যালিন, আবার কখনো চীনের মাও সাতুং। পরবর্তীতে নাকি এমনও তথ্য পাওয়া যায় ভিয়েতনামের হোচিমিনের সঙ্গে। এর নির্দেশিত পথে রাষ্ট্র পরিচালন। ভিয়েতনাম রাশিয়ার আর্কাইভ সূত্রে প্রাপ্ত। সালটা 1943। আন্দামানে সেলুলার জেল পরিদর্শন করছেন তিনি। চোখে এক কালো রোদ চশমা। সেই রোদ চশমাতেই মুখটি প্রায় আবৃত। মহান সৈনিক বাইরে কঠোর, নিয়ম শৃঙ্খলা মেনে চলছেন। সঙ্গে রয়েছে তার দল, কিন্তু চশমার আড়ালে উজ্জ্বল দীপ্ত চোখ থেকে পড়ছে জল। মা প্রভাবতী দেবীর মৃত্যু সংবাদ তিনি পেয়েছেন, কিন্তু তিনি ভেঙে পড়েননি, কারণ এই দেশমায়ের শৃঙ্খল মোচন যে তাকেই করতে হবে। সালটা 1943, 2রা জুলাই। অবশেষে সুভাষচন্দ্র বসু পৌঁছলেন সিঙ্গাপুর। তিনি পরাধীন সৈনিকদের নিয়ে রাসবিহারী বসুর গড়ে তোলা আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করলেন। বিপ্লবী রাসবিহারী বসু তার সম্পর্কে বলেছেন, ভারতবর্ষকে আমি একটি সুভাষচন্দ্র উপহার দিলাম। আনুষ্ঠানিকভাবে সুভাষচন্দ্রের হাতে অর্পিত হলো আজাদ হিন্দ বাহিনী। এতদিনের দায়িত্ব পালন করতেন মোহন সিং। আজাদ হিন্দ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সুভাষচন্দ্র বলেছেন, ইট উইল বি দ্য টাস্ক of the provisional government to launch and conduct the struggle that will bring about the expulsion of the British and their allies from the soul of India. ওমেন এম্পাওয়ারমেন্ট এই শব্দটি নিয়ে যখন পৃথিবী উত্তাল,
তখন ঠিক ৭৮ বছর আগে তারই সেনাবাহিনীতে নেতাজি রানী ঝাঁসি রেজিমেন্টের প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর কাছে এই শব্দের সমার্থক প্রমাণ করে দেন। এর সাথে গড়ে উঠেছিল আরও বিভিন্ন বিভাগ, যেমন মোহনদাস করমচাঁদ গ্রুপ, জওহরলাল নেহেরু গ্রুপ, রানী ঝাঁসি বাহিনী ব্যান্ড, দেশবন্ধু ব্যান্ড, গান্ধী ব্যান্ড, নেহেরু ব্যান্ড ইত্যাদি। এই আজাদ হিন্দ বাহিনীর মধ্যেই তৈরি করেছিলেন বিভিন্ন অংশ। আমি চলচঞ্চল চমকি চমকি পথে দিকে কিছু প্রয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতুরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি লোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী ধাত্রীর বলবীর, চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি আম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দু, আমি 1941 সাল তিনি মৈরাঙে ব্রিটিশদের স্থাপিত পতাকা ছুঁড়ে ফেলে দেন ও আজাদ হিন্দ বাহিনীর বাঘিনী আঁকা পতাকা স্থাপন করেন ও গঠন করেন নিজস্ব আজাদ হিন্দ ব্যাংক ও আজাদ হিন্দ ফৌজের গভর্নর স্ট্যাম্প। কিছু সময়ের জন্য হলেও তিনি স্বাধীন করেন মৈরাং অঞ্চল। এই সাময়িক পূর্ণ স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল বিশ্বের 11টি রাষ্ট্র: জার্মানি, ইতালি, কুয়েসাই, জাপান, চীন, ফিলিপিন্স, বার্মা, শেক, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, আয়ারল্যান্ড ও এসএসআর। सुबह सुख चैन की वर्षा बरसे, भारत भाग्य है जागा। पंजाब सिंध गुजरात मराठा, द्राविड़ उत्कल बंगा। चंचल सागर विंध्य हिमालय, नीला यमुना गंगा। तेरे नित गुण गाए, तुझसे जीवन पाए, सब तन पाए आशा। सूरज बन कर जग पर चमके, भारत नाम सुभागा। जय हो, जय हो, जय हो, जय 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 हो। এই জাতীয় সঙ্গীতটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আলোচনা করে রচনা করেন, কারণ তার স্বপ্ন ছিল স্বাধীন ভারতবর্ষ। কোটি কোটি ভারতবাসীর পক্ষে দাঁড়িয়ে তাদের মুক্তির প্রয়োজনে আমি জীবন দিয়ে যাব। যদি সত্যের কোনো মূল্য থাকে, তবে এদেশের মানুষ একদিন বুঝবে আমার হৃদয়ের কথা। এরপরই ঘটল সেই ঘটনা। আমেরিকার পরমাণু বোমা দ্বারা 1945-এর 6ই আগস্ট ও 9ই আগস্ট আক্রান্ত হল জাপানের হিরোশিমা ও নাগাসাকি। ভেঙে পড়ল জাপানের সামরিক শক্তি। নেতাজির নির্দেশে জাপান আত্মসমর্পণে কিছুটা সময় চেয়ে নিল। তারই মাঝে তাঁরই পরিকল্পনায় 18ই আগস্ট 1945 রটে গেল তাইহুকো বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন সুভাষচন্দ্র বোস। ওটেন সাহেবের সঙ্গে তার নানা মতৈক্য আছে। ওটেন সাহেবের বিরুদ্ধে বিদ্রোহে তিনি ছাত্রদের নেতৃত্ব দেন, কিন্তু 1945-এ সুভাষের মৃত্যু সংবাদ সেই ওটেনকে এত মর্মাহত করল যে তিনি তার সম্পর্কে লিখে ফেললেন এক অপূর্ব মর্মস্পর্শী কবিতা। Did I once suffer, Subhash Oblate, 1945? At your hand, your patriot heart is sealed. I would forgot. Let me recall this, that while as yet the Raj that you once challenged in your land was mighty, in crass, like your courage,
planned. To meet the skies and the storm in the battle set, the ramparts of high heaven, to claim the telet of freedom on plain and rude demand. High heaven yield, but in dignity like Lacquers. You sped towards the sea, your wings were melted from you by the sun. The genial patriot fire, that heart glowed in India's mighty, and flamed and flowed forth from his army's 1,000 victories own. এক মহান সৈনিক জীবন, শুধু দেশই তার স্বপ্ন। এ দেশকে শিক্ষিত করতে হবে, শুধু ব্রিটিশ তারও নয়। তিনি বলেছিলেন, 20টা বছর আমার চাই এ দেশকে সুশিক্ষিত, মার্জিত, প্রশিক্ষণ প্রাপ্ত করে গড়ে তুলতে। আর এই কাজের জন্য তিনি গ্রহণ করেন পঞ্চশীল নীতি। এই নীতি ছিল 1 শিক্ষা, 2 স্বাস্থ্য, 3 বাসস্থান, 4 বস্ত্র, 5 খাদ্য। জওহরলাল নেহেরু এই আলোচনা জানতে পেরে এই নীতি শুরু করেন। প্রথমে কাজ কিছুটা শুরু করলেও আস্তে আস্তে তা থেমে যায়। এক যুগ সৈনিক যেন এক মহামানব। কিন্তু মহামানবের মৃত্যু নেই, মৃত্যু হয় মানুষের, ভগবানের নয়। সুভাষচন্দ্র মৃত্যুহীন। পরবর্তীতে শোনা যায় 18ই আগস্ট 1945-এ তাইপেইয়ের বিমানবন্দরে কোথাও 3 মাস আগে ও 3 মাস পরে পর্যন্ত কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। আসলে তিনি স্বেচ্ছায় লোক সমাজের অন্তরালে চলে গেলেন। তারই প্রতিক্রিয়ায় শুরু হয় 46-এর দশকের দুর্ভিক্ষ, নৌ বিদ্রোহ। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। সুভাষচন্দ্র বসু হলেন এক রক্ত গরম করা মহান বিপ্লবী। তিনি বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1956 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ভারত সফরে আসেন। তদানীন্তন ভারতের অস্থায়ী রাজ্যপাল গভর্নর জেনারেল ফণীভূষণ চক্রবর্তী এক সাক্ষাৎকারে অ্যাটলির কাছে প্রশ্ন রাখেন, ভারত তো আপনাদের অনুশাসনেই চলছিল, সবই তো ঠিকঠাক ছিল, তাহলে আপনারা ভারত শাসন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? এর জন্য কি গান্ধীজির চরকা তথা অহিংস আন্দোলন? নো নো নো, মিনিমাল। তাহলে কি নেহেরুজি? নো নো নো, bosom friend। তবে ফর ইউর সুভাষ চন্দ্র বোস অফ আজাদ হিন্দ ফৌজ। অ্যাটলির উচ্চারণে দোষ থাকায় সুভাষচন্দ্র ভগবানজি রূপে 1985-তে চারণিক সুনীল দাসের কাছে সূক্ষ্ম রসিকতায় ব্যক্ত করেছেন, মিনিমাল। তথ্যসূত্র ওই মহামানব আসে আদি সংখ্যা। মনে পড়ে স্বামীজির একটি কথা, যা সুভাষচন্দ্রের কাছে যন্ত্রণা। দুর্ভেদ্য তমসা বরণ এখন সকলকে সমানভাবে আচ্ছন্ন করিয়া আছে। এখন চেষ্টায় তেজ নাই, উদ্যোগে সাহস নাই, মনে বল নাই, অপমানে ঘৃণা নাই, দাসত্বে অরুচি নাই, হৃদয়ে প্রীতি নাই, প্রাণে আশা নাই। আছে প্রবল ঈর্ষা, স্বজাতির দেশ। আছে দুর্বলের যেন তেন প্রকারেণ সর্বনাশ সাধনে একান্ত ইচ্ছা, আর বলবানের কুকুরবৎ পদলেহন। রবি ঠাকুর তাকে অন্তর দিয়ে অনুভব করেছেন। 41-এ রবি ঠাকুরের চলে যাওয়া আর সুভাষচন্দ্রের দেশ ছেড়ে অন্তর্ধান, কোথায় যেন এক শূন্যতা,
ভারতবর্ষ তথা বাংলা এক অন্ধকারে নিমজ্জিত। তবুও রবি ঠাকুর মৃত্যুর মাত্র 2 মাস আগে লিখেছেন, বাঙালি অদৃষ্ট কর্তৃক অপমানিত হয়ে মরবে না। এই আশায় তুমি সমস্ত দেশকে জাগিয়ে তোলো, অর্থাৎ আমরা জাগিয়ে তুলব তোমার ব্যক্তিত্ব রূপকে আশ্রয় করে সমগ্র দেশের আত্মরূপ। রবি ঠাকুর বলছেন, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি। দুর্গতির জালে রাষ্ট্র যখন জর্জরিত, তখনই পীড়িত দেশের অন্তর্বেদনার প্রেরণায় আবির্ভূত হন দেশের নায়ক। আজ তুমি যে আলোকে প্রকাশিত, তাতে সংশয়ের আবিলতা আর নেই। মধ্যদিনে তোমার পরিচয় আজ সুস্পষ্ট। জেগে ওঠো বাঙালি, জেগে ওঠো ভারতবাসী, জেগে ওঠো স্বামীজি, নেতাজি, অনুসৃত পথে হাঁটা সচেতনতায় উদ্বুদ্ধ ছাত্র সমাজ। জাতি দেশের মর্যাদা রক্ষা করতে ও স্বদেশ চেতনায় আত্মিক উন্নতিতে জেগে উঠুক সকলে। উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত। আমরা সেই তৃপ্ত মানুষ তথা সুভাষচন্দ্র বসুর আসল কণ্ঠ শুনব। আমরা এখনো পরাধীন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্বাধীনতার পথে আমরা অনেক দূরে গিয়েছি, কিন্তু তথাপি দুঃখের সঙ্গে এবং লজ্জার সঙ্গে স্বীকার করতেই হবে যে এখনো ভারতবর্ষে পূর্ণ স্বরাজ স্থাপিত হয় নাই। আগামী কয়েক মাস এবং কয়েক বছরের ঘটনার উপরে আমাদের জাতির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে। তাই আসুন আমরা বদ্ধপরিকরে কাজে লেগে যাই। আমাদের পরস্পরের মধ্যে সমস্ত বিবাদ বিসংবাদ আমরা পরিত্যাগ করি। আমরা সকলে এক প্রাণ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি এবং স্বাধীনতা লাভের জন্য অগ্রণী হয়ে আমরা আমার সামনেই চলি। বন্ধুগণ, আমরা সকলে দাস হয়ে জন্মেছি। আসুন আমরা সংকল্প করি যে আমরা মরবার পূর্বে স্বাধীন হব। বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ। প্রভাবতী দেবীর আদরের সুবি ছেলেবেলা থেকেই ছিলেন বড্ড অভিমানী। মৃত্যুশয্যায় শায়িত পালঙ্কে তিনি বারবার এ কথা বলেছিলেন, তোমরা দরজা বন্ধ করো না, আমার সুবি যে বড় অভিমানী, দরজা বন্ধ দেখলে ফিরে চলে যাবে, কাউকে ডাকবে না। তিনি বোধহয় দরজা বন্ধ দেখে অভিমানে ফিরে গেছেন, আর প্রকাশ্যে আসেননি। তার অভিমান কি এখনো কমেনি? আমরা কতটাই বা তার অভিমানের মান রাখছি? তার মননে কল্পিত স্বাধীনতা আমরা পাইনি। এ ভারত স্বাধীন নয়, এ ভারত স্বাদহীন। কারণ তিনি আজ নিখোঁজ বহু বছর, কিন্তু ভারতের যুব সমাজ তাকে আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে আজও। তিনি আজও ভারতের যুব সমাজের যুগ পরিচালক। আমরা তাকে জানতে চাই, চিনতে চাই, হৃদয়কে সুভাষ চেতনায় শিক্ষিত করতে চাই। তিনি হারিয়ে যাননি, সকলের হৃদয়ের উজ্জ্বলতম নক্ষত্রটি হয়ে আছেন তিনি আজও। কি তোমরা মনে রেখেছো কেউ, আমি বালির শহরে নাকি সমুদ্রেতে মেশারেও, আমি রোজগের নোটে নেই, ভোটে নেই, নেই কোনো মৃত রাজনীতিতে।
আমাকে খুঁজে পেলেও পেতে পারো এদেশের মাটিতে। বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ। জয় হিন্দ। জয় স্বামীজি। জয় স্বামীজি। জয় সুভাষ। জয় সুভাষ। আমাদের নিবেদন এখানেই শেষ হলো। এবার আমাদের পরম শ্রদ্ধেয় মাতাজিকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমরা এই স্মরণ অনুষ্ঠান, মহামানবদের স্মরণ অনুষ্ঠানটি আমাদের সাধ্যমতো প্রায় প্রতি বছরই করে থাকি। স্বামীজির স্মরণ অনুষ্ঠান করেই থাকি, কিন্তু এবারে একটু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটির মূল পরিকল্পক আমাদের শিলাদি, তোমরা যাকে বলো বড় শিলাদি, আর তার সঙ্গে আমাদের অন্যান্য দিদিরা। আজকের অনুষ্ঠানে এতগুলি কথা হয়তো মনে রাখতে পারবে না, কিন্তু প্রথমে যে কথাটা হলো স্বামীজির কথা, মানুষ চাই, মানুষ। আমাদের যেখানে যাব, যে কাজ করব, আমরা আমাদের মান রক্ষা করতে পারছি তো? আমাদের পরিবারের মান, আমাদের বিদ্যালয়ের মান, আমাদের যে কোনো শিক্ষালয়ের মান, আমাদের পল্লীর মান, আমাদের নগরের মান, আমাদের দেশের মান, সর্বোপরি ভারতবর্ষের মান, মানুষের মান। শ্রীরামকৃষ্ণের কথা, সেই মানুষ যে মানুষ। স্বামীজি বলতেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। সেই আদর্শে গড়া একটি বিদ্যালয়ে তোমরা বড় হয়ে উঠছ। আজকের অনুষ্ঠানটি যারা এই বিদ্যালয়টি ছেড়ে বৃহত্তর জগতে পা দেবে তাদের জন্য। তারা বিশেষ করে মনে রেখো, মানুষ হওয়াটাই আমাদের দরকার। কখনো দুর্বলতা আসে, কখনো ভুল করে ফেলা হয়, সেই ভুল সংশোধন নিজেরাই করে নেবে। দ্বিতীয় কথা আরেকটি তোমরা শুনলে সুভাষচন্দ্রের গলায়, বুঝতে পারলে কিনা জানি না, আর রেকর্ডটা খুব একটা ভালো ওঠেনি। বারবার সুভাষচন্দ্র একটি কথা বললেন, বিবাদ নয়, বিসংবাদ নয়, বিদ্বেষ নয়। সুভাষচন্দ্রের একলা কথা নয়, স্বামীজির একলা কথা নয়, শ্রীরামকৃষ্ণদেব শ্রী মায়ের কথা নয়, এ আমাদের সনাতন ভারতবর্ষের কথা। তোমরা প্রথমেই প্রার্থনা মন্ত্র উচ্চারণ কর, মা বিদ্বিষাবহৈ। প্রত্যেকের কাছে, ছোট থেকে আজকে পঞ্চম শ্রেণী থেকে 10 আছো, দিদিরা আছেন, শিক্ষাকর্মীরা আছেন, সকলের কাছে আমার হাত জোর করে নিবেদন, এই একটি মন্ত্র আমরা যেন অহরহ জপ করি। মা বিদ্বেষ, হতে পারে বিদ্বেষের ঘটনা ঘটবে, ঈর্ষার ঘটনা ঘটবে, আঘাত পাওয়ার ঘটনা ঘটবে, কিন্তু আমার মনে কোনো কালিমা থাকবে না। আমার মনটি হবে ঝকঝকে সুন্দর একটি দর্পণ, চমৎকার একটি আয়না, যে আয়নায় চৈতন্যের প্রতিভাস হবে। তার নামই তো শিক্ষা। আর সুভাষচন্দ্র বারবার বললেন, সবাই বিবাদ বিসংবাদ ভুলে, সব কিছু ভুলে, প্রথম ছোট থেকেই আমাদের কিন্তু এই ভোলাটা ভুলতে হবে। হবে ঘটিবাটি থাকলেও একটু আঘাত লাগে, শব্দ হয়, কিন্তু সেটাকে জিয়ে রাখবে না মনের মধ্যে। ছোটদের বলছি, আর আমরা যারা বড়রা তারা তো নিজেরা জানি, তারা চেষ্টা করি যে না, কখনো করতে পারে আমি বিদ্বিষ্ট হব না, আমি সকলকে ভালোবাসবো। এই ভালোবাসার মন্ত্র যদি হতে পারে, তবেই আমি আমার দেশের মাটিকে ভালোবাসবো, পৃথিবীকে ভালোবাসবো, আমি বিশ্ব নাগরিক হব। তার চেয়ে বড়, আমি মানুষ থেকে দেবতা হয়ে যাবে। স্বামীজি বলছেন, যারা এই চিন্তাধারায় আসবে তারা কি আগে যখন কিছু জানি না তখন তারা পশু, তারপর তারা একটু মনুষ্যত্ব, এরপর হবে দেবত্ব। আমরা সবাই সেই দেবলোকের অধিবাসী হবে, আমাদের ভারতবর্ষ হবে সেই দেবস্থান। আজকের এই বিশেষ অনুষ্ঠানটি যাদের জন্য প্রধানত করা, ছাত্রছাত্রীদের জন্য এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। কেন? তোমরা তো ভবিষ্যৎ প্রজন্ম, তোমরাই তো ভাবি নাগরিক। তোমরা কখনো যদি করেও থাকো নিজের
সেখানে একটু বিবেক দংশন অনুভব করো যে না, আমার এরকম আচরণ করাটা সঠিক হয়নি, আর আমি যেন কখনো না করি, কোথাও না করি। আমি যেন গর্বের সঙ্গে বলতে পারি আমি একজন ভারতবাসী, আমি সেই কলকাতার নাগরিক যে কলকাতায় আরও অনেকের কথা আছে, আমি বাদ দিলাম। আর যেহেতু এদের কথাই হচ্ছে, সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দের মতো মানুষ জন্মগ্রহণ করেছিলেন, ঘুরে বেরিয়েছিলেন এখানকার পথে ঘাটে, এখানকার ধুলোতে আকাশে বাতাসে, যাঁদের এখনও নিঃশ্বাস স্পন্দিত হচ্ছে। আর সেই বিদ্যালয়ে আমরা শিক্ষা লাভ করেছি, যে বিদ্যালয়ের নামই শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ, যে বিদ্যালয় ভারতীয় ঐতিহ্যে গড়া। তোমরা নিশ্চয়ই সেই মানটা রাখবে। পরবর্তীকালে আর নতুন করে কোনো কথা বলবো না, শুধু আমাদের সব দিদিরা প্রত্যেকটি অনুষ্ঠানে এবং প্রত্যেকটি পাঠদানের ক্লাসে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা প্রাণপণ ভালোবাসেন এবং ভালো পথে সুপথে চালিত করার আপ্রাণ চেষ্টা করেন। সকলেই সতত পুরস্কার যোগ্য, কিন্তু আমাদের দেওয়া হয় না। তবু আমি রীতি ভেঙে আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদের শিলা ঘটকদিকে কোনো পুরস্কার নয়, উপহার, একটি ছোট্ট বই দিচ্ছি। বইটি হলো বিবেক দ্যুতিতে উদ্ভাসিত সুভাষচন্দ্র। বইটি রামকৃষ্ণ মিশন গোলপার্ক থেকে প্রকাশিত হয়েছে। আমি আশা করব বড়রা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা মা বাবাকে বলে, এবং আমাদের দিদিরা যারা 9-10-এ পড়ছো তারা এই বইটি সংগ্রহ করার চেষ্টা করবে। আর ছোটরা যারা এটা পারবে না তারা সুভাষচন্দ্রের আর স্বামীজির জীবনী নিজেদের জন্মদিনে আর পুজোর সময় অবশ্য করে মা বাবার কাছ থেকে নেবে। প্রতিটি কাজ আজকে যে বসিটাই চুপ করে বসানো, এই সব মন্ত্রসজ্জা, বইসজ্জা, প্রতিটি কাজই উপহার পাওয়ার যোগ্য, কিন্তু দেওয়া হয়ে ওঠে না। আজকে ঘটনাচক্রে সবটাই হয়ে গেল, এটা ঠিক পূর্ব পরিকল্পিত নয়। পুরস্কার বা ভালো কিছু কারণে যদি কিছু পাওয়া যায় সেটা সবসময় ভীষণ আনন্দের, কিন্তু এই যে আজকের অনুষ্ঠান, এটার জন্যে যা কিছু সহযোগিতা, সমর্থন, আগ্রহ প্রথম থেকে মাতাজির জন্যে, এবং আমাদের শ্রদ্ধেয়া মাতাজি পুরোপুরি এই সমস্ত বিষয়ে জানবার, গড়ে তোলার বিষয়ে সম্পূর্ণত আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করেন। সেই উৎসাহতেই এটা করবার সুযোগ এবং সাহস পেয়েছি, নালে আমার হতো না। তার সঙ্গে আমাদের অন্যান্য শিক্ষিকাদেরও নানা রকম সহযোগিতা থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদেরকে কোনোভাবে অস্বীকার করা যায় না। আর আমাদের মেয়েরা এত আগ্রহী, এত উৎসাহী ভালো কাজ করতে, আগামীটা যেন তাদের এই ভালোটা বজায় রাখে বিদ্যালয়ের নাম ও শিক্ষাধারা অনুসারে। মাতাজিকে সশ্রদ্ধ প্রণাম, সকলকে আমার শুভকামনা, শুভেচ্ছা। আমার একটা কথা বলা হয়নি, এই মেয়েদেরও পুরস্কার আছে। ওরা প্রতিটি কাজ এত সুন্দরভাবে করে, অংশগ্রহণ করে মন প্রাণ ঢেলে। আমার প্রথম ওদের কাছে আসা যে ভবিষ্যতে ওরা যেন এই ধারাটি বজায় রাখে, সেইটি সংবাদ। আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু সেই তার মা বাবারা বা দিদিরা তারা যেন পান যে এরা মানুষের মতন মানুষ হয়েছে। এই যে সকলের জন্য উপহার আছে, আজকে সেটা দেওয়া হলো না, দেরি হয়ে যাবে, পরে ওরা একদিন পাবে। মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখতে পাবে না, অন্যরা পাবে। সালের মাধ্যমিক পরীক্ষার্থী দিদিদের জয়যাত্রার শুভকামনায় তাদের বরণ করে নেব। তাদেরকে সারিবদ্ধভাবে এখানে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বলে দে তো, ওই দিকে সিঁড়ি দিয়ে সবাই সারিবদ্ধ করো। বাম দিক তো? হ্যাঁ, ডান দিকের সিঁড়ি। ডান দিকের সিঁড়ি দিয়ে সকল দিদিদের সারিবদ্ধভাবে স্টেজে ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে। বরণ শুরু হচ্ছে। দেখাও দেখি, প্রণাম নমস্কার করে জন্য নেমে যাও। এই সামনে দেখাও, বই ছবি দেখাও।
বইটা পেয়ে নমস্কার করে সামনে হাত ধরে দেখাও। হ্যাঁ ও আচ্ছা পরীক্ষা নেই বলে গেছে নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা, স্বামীজি মহারাজজি ও ভগিনী নিবেদিতাকে আমার প্রণাম জানাই। উপস্থিত সকল শিক্ষিকাদের ও মাতাজিকে আমার শ্রদ্ধা জানিয়ে, আজকে শেষ দিন তো কিছুরই হয় না। আমার নাম স্বাগতা ঘোষ। আজ শেষ দিন বলে তো কিছু হয় না, শুধু আমরা বেরিয়ে যাচ্ছি, তাই আমাদেরও খুব কষ্ট হচ্ছে। তো আমাদের এই বিদ্যালয় থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। সব বিদ্যালয়দের থেকে আমাদের বিদ্যালয় অনেক আলাদা। স্কুলে ঢুকেই মন্দির, সেই মন্দিরটা দেখলেই আমাদের মনে একটা আলাদা শান্তি আসে। সেটা দেখলে মনে হয় যে আমরা একটু আলাদা। তাতে একটু আলাদা আমাদের স্কুল, তাতে খুব ভালো লাগে। দিনটা অন্যভাবে শুরু হয়। প্রথমেই বেদমন্ত্র, সরস্বতী স্তোত্রম, গীতা পাঠ দিয়ে আমাদের শুরু। দীর্ঘ 10 বছরের একটা জার্নি আমাদের আজকে কোনোভাবে শেষ হচ্ছে, সেটা ভেবে খুব কষ্টও হচ্ছে। আবার আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, তার জন্য এত সুন্দরভাবে আমাদের যে প্রস্তুত করে দেওয়া, তার জন্য বিদ্যালয় শিক্ষকদের অনেক ধন্যবাদ। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজি মহারাজজিকে প্রণাম জানিয়ে ও সকল শিক্ষিকা ও মাতাজিদের প্রণাম জানিয়ে আমি কিছু বলতে চাই। আমার নাম দেবপ্রিয়া দাস। আজ এই স্কুলে আমাদের হয়তো কোনোভাবে শেষ দিন। এরপরেও হয়তো আসবো আমরা স্কুলে, কিন্তু স্কুলের এই পোশাকটা পরে হয়তো আর কোনোদিনও আসা হবে না। সেটা ভেবেই খুব খারাপ লাগছে। আর এই স্কুল থেকে আমরা যা শিখেছি, হয়তো অন্য স্কুলে থাকলে হয়তো এই জিনিসগুলোর প্রতি আমাদের এত আগ্রহ হতো না। কি স্বামীজি, নেতাজি এদের মতো মহান ব্যক্তিত্বদের নিয়ে কিছু বলা, আবৃত্তি করা, হয়তো এই জিনিসগুলো অন্য বিদ্যালয়ে পড়লে আমরা হয়তো এই জিনিসগুলো নিয়ে এত আগ্রহ পেতাম না, যতটা এই স্কুলে এসে শিক্ষিকাদের থেকে আমরা যে উৎসাহটা পেয়েছি। নমস্কার, আমি অন্বেষা মজুমদার। তো কিছু বলার নেই, লাস্ট দিন স্কুলের অনেক ইমোশন জড়িয়ে, অনেক মিস করব দিদিদের সবাইকে। ক্লাস করা, কম্পিউটার ক্লাসে ছুটে ছুটে যাওয়া, তারপর টিফিনে এত মজা করা, সব কিছু একটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো আর কিছু বলার নেই। এই ছাত্রীদের যারা মাধ্যমিক দেওয়া হয়ে গেল, আজকে যাদের জন্য অনুষ্ঠান, তাদের মধ্যে আমি জানি সৃজা বা আরো 2-1 জন গান আবৃত্তি এগুলো করে, তারা কি আজকে কোনোভাবে অংশ নেবে না? কিছু বলা, কিছু গান, নাচ, যার যা থাকে, আবৃত্তি, এসো, আমরা তো তোমাদের ডাকছি। আজকের স্টেজে তোমাদের ছাত্রী হিসাবে তো এইটাই, লাল পাড় শাড়ি পরে। সমগ্র টেনের তরফ থেকে দিদিদের জন্য একটা ছোট্ট উপহার। আমরা লাস্ট মোমেন্টে কিছু ভেবে উঠতে পারিনি যে কি দেওয়া উচিত বা না দেওয়া উচিত, তো তার জন্যই সকল দিদিদের জন্য আমাদের ছোট্ট একটি উপহার, মিষ্টি আমরা দিচ্ছি দিদিদেরকে। ঠাকুরের জন্য মালা দেওয়া হয়েছে, ঠাকুর ঘরে সেটা রেখে এসেছি আমরা। আর মাসি এবং কাকুদেরকেও দেওয়া হয়েছে, সেটা কাকুর হাতে, পাঁচু কাকুর হাতে আমরা তুলে দিয়েছি। তাই এই মিষ্টিটা আমরা দিদিদের হাতে তুলে দিতে চাই সমগ্র টেনের তরফ থেকে। দীর্ঘ 10 বছর ধরে আমরা প্রতিদিন স্কুলে এসে আগে বেদমন্ত্রই পাঠ করেছি, তো আজকে বিদায়ের দিনও আমরা বেদমন্ত্র দিয়েই শেষ করতে চাইছি। তো আমাদের ক্লাসমেটরা কিছু বেদমন্ত্র করে শোনাবে। ওম স্থাবকায় চ ধর্মাস্য সর্বধর্ম স্বরূপিণে अवतार वरिष्ठाय श्रीराम कृष्णाय ते नमः। ओम सहना भवतु।
पुनातु साहा व्यंकर्वावहै तेजस्विनावदितमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम भद्रं कर्णेभिः शृण्वामो देवा भद्रं पश्येमाशोभिर्यजत्राः स्थिरैरङ्गशुष्वांशुसर्णोभिः वशेमो देवो हितं यदायुः सामे वसतु जीवाय। वीणा पुस्तकधारिणी मुरारिवल्लभा देवी सर्वो शुक्ल सरस्वती सरस्वती महाभागे विद्ये कमलोलोचने विश्वरूपे विशालक्षी विद्यां देहि नमस्तुते। आयुष्या बलारज्ञा सुखा प्रीति विवर्धना रस्या स्निग्धा स्थिरा हृदया आहारा शासित प्रिया कर्दम लालवना तुष्णा ईशारुष्या विदाहिना आहारा जदुषो श्रेष्ठा दुःखो शोकामय प्रदा यादो यामंगदारसं पूति भरियोषितर्जयत् उचिष्टामपि चामेद्धां भोजानन्दामसप्रियम्। তোমরা সকলে মিলে জাতীয় সঙ্গীত করবে। সবাই জাতীয় সঙ্গীত করলে উঠে দাঁড়াবে কি ওরা? পরে আবার বসে পড়বে, কারণ লাইন যেতে হবে। তা আজকের মতো বিদায়ী ছাত্রীদের সরস্বতী স্তব, মানে আমাদের যেটা বেদমন্ত্র করা হয় সেটা দিয়েই শুরু হয়েছিল, সেটা দিয়ে ওরা শেষ করলো গীতা পাঠ দিয়ে। এটুকুই খুব সুন্দর। এবার শুরু কর। जनमनयधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब